লেখক গৌতম সাহার বিকেলে ভোরের ফুল। কি কুক্ষণে যে এই পড়ন্ত বেলায় বাড়ি থেকে বেরোলো অরিত্র কে জানে। অবশ্য না বেরিয়েও উপায় ছিল না। শেষ আষাঢ়ের বিকেল, দুপুরের পর থেকে বৃষ্টিটা একটু ধরেছে। রবিবারের ছুটির দিন, ভুনা খিচুড়ি আর ডিম ভাজা আর বাড়িতে থাকা মিষ্টি কুমড়ো দিয়ে বানানো বেসনি সহযোগে দুপুরের খাবারটা বেশ জম্পেশ হয়েছে। দুপুরের হালকা ভাত ঘুমের পর বিকেলে উঠে বারান্দা দিয়ে বাইরে তাকিয়েই যখন দেখল যে বৃষ্টি একটু থেমেছে, ছেলেবেলার অভ্যেস মতোই মহানন্দে চিৎকার করে উঠেছিল সে, মনি, বৃষ্টি থেমেছে রে, একদম পারফেক্ট ওয়েদার ফর বেগুনি আর পেঁয়াজি দিয়ে মুড়ি মাখা। মনি তার ঘরেই ছিল, পড়ছিল বোধহয়। বাবার চিৎকারে লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে এসে বলল, একদম ঠিক বাবা, আনবে? এইসব মধ্যবিত্ত বাঙালি সুলভ অত্যুৎসাহে জল ঢালতে সময় লাগে না এখন অরিত্রর বাড়িতে। অন্য প্রান্তের শোবার ঘর থেকে সেই জল ঢালা হয়েও গেল। দুপুরে ভুনা খিচুড়ি সাথে ডিম ভাজা, কুমড়ো বেসনি গলা দিয়ে পেটে নামেনি, আর এখনই আবার বেগুনি পেঁয়াজি। বাপ মেয়ের নোলা দেখলে পিত্তি জ্বলে যায়। একটু শুয়েছি আর অমনি খাই খাই চিৎকার। অরিত্র বারান্দা থেকে ঘরে ঢুকেছিল সবে। মনিও দৌড়ে এসেছিল ড্রয়িং রুমে, কিন্তু অন্য ঘর থেকে কর্কশ স্বরটা এই দিকে ধেয়ে আসতেই বাপ আর মেয়ে একটু কেমন যেন ম্রিয়মাণ। না না, তুমি শোও, আমি আনছি। কোনো ক্রমে সামাল দিল অরিত্র। তারপর মনির দিকে তাকিয়ে বলল, আমার প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা দে তো মনি। পাঞ্জাবির পকেটে মানিব্যাগটা ঢুকিয়ে দরজাটা টেনে নিচে নামার আগেও কানে আসলো, মুড়ি টুড়ি এখন মাখতে পারবো না আমি, একটু শুতে দেখলে ওদের গা জ্বলতে শুরু করে, একটু দু চোখের পাতায় এক করব তার উপায় নেই। মনির উত্তরও কানে আসলো, সারাদিন তো খালি শুয়ে বসে থাকা আর মোবাইলে বন্ধুদের সাথে ননস্টপ পিএনপিসি। মুড়ি তোমাকে মাখতে হবে না, আমি মাখবো, চাও আমিই করব। এমনভাবে বলছে যেন খিচুড়িটা উনি বানালেন, সব কাজের লোক করবে আর ভাব দেখাবে যেন উনিই করলেন সব কিছু। যাক, শুরু হলো। আগেও বলতো প্রথম প্রথম, এখন মনি বড় হচ্ছে, সামনের বছর এইচএস দেবে, এখনো বলে। অরিত্র আর কিছু বলে না, চুপ করে থাকে। শৈত্যের মধ্যেও এক ধরনের নির্লিপ্ত ভাব আছে, বোঝে সে। তাই বাকি উত্তর এবং পাল্টা উত্তরটা না শুনে সিঁড়ি দিয়ে নেমে আসলো সে। হরিসভার মাঠটাকে ডান দিকে রেখে একটু এগোলেই নগেনের তেলে ভাজার দোকান। কত বছর আগের। নগেন আর জীবিত নেই। নগেনের দুই ছেলে চালায় এই দোকান। এরকম বৃষ্টির দিন হলেই, শুধু বৃষ্টির দিন কেন, এমনিতেও মাঝে মাঝে বিকেলের দিকে আচারের তেল দিয়ে মা মেখে দিত মুড়ি, সাথে একটা বেগুনি কিংবা খুব বেশি হলে আরও একটা আলুর চপ। কি যে তার স্বাদ, এখনো যেন মুখে লেগে আছে। মা নেই, বাড়িতে এখন মুড়ি আসে খুব কম। বিকেলের এই নিয়ম মাফিক হওয়া জলযোগ এখন আর নেই। কখনো খুব প্রয়োজন হলে স্টেশনের কাছে সব নতুন ও পুরনো ফাস্টফুডের দোকান থেকে নিয়ে আসা হয় এগরোল, মোগলাই পরোটা বা ফিশ ফ্রাই। নগেনের দোকানের কাছে আসতেই যেটুকু উৎসাহ বেঁচেছিল অরিত্রর তাও জল হয়ে গেল। দোকানের ঝাঁপ বন্ধ। আগে বৃষ্টির দিনে এরকম ভাবাই যেত না, এখন উল্টো। বৃষ্টির দিন দেখেই কতজন খদ্দের আসবে না আসবে এই শঙ্কাতেই হয়তো তেলে ভাজা ভাজার প্রস্তুতি নেয়নি নগেন কাকার ছেলেরা। মনটা কেমন যেন খারাপ হয়ে গেল তার। মনিটা একদম তার মার মতো হয়েছে, বড্ড ভালোবাসে এইসব খেতে। পায় না যদিও, কিন্তু পিসির বাড়ি গেলে এই জিনিস যখন পায়, একসাথে ভাই বোনেদের সাথে হই হুল্লোড়ে মেতে ওঠে ওই এক গামলা মুড়ি মাখা নিয়েই। তখন বোঝা যায় কতটা ভালোবাসে সে এইসব। আজ নগেনের দোকান বন্ধ দেখে অরিত্র নিজের জন্য যতটা নয় তার চেয়েও বেশি খারাপ লাগলো মেয়েটার কথা ভেবে। খালি হাতে ফিরবে, তার চেয়ে বরং স্টেশনের দিকের দোকানগুলো একটু ঘুরে আসলে হয়, কিছু তো পাওয়া যাবে। নগেনের বেগুনি না হোক, হাতে কিছু একটা তো নিয়ে যাওয়া হবে।
হাতে ঝোলানো চিকেন রোলের প্যাকেট। ফিরছিল অরিত্র, কিন্তু কোথা থেকে যে থেমে যাওয়া বৃষ্টিটা আবার হঠাৎই সেজেগুজে এলো ভাবতেই পারল না সে। বৃষ্টি ধরে এসেছিল, মধুরার বাক্যবান থেকে মুক্তি পাবার তারাও ছিল। হাতে ছাতা নিয়ে যাবার কথাটা বেরোবার সময় মাথাতেও আসেনি, এমনকি তাড়াতাড়ি ফিরবে বলে মোবাইলটাও সাথে নেয়নি সে। এই বৃষ্টিতে এক পাও চলা যায় না, ভিজবে তো বটেই। হাতে ঝোলানো রোলের প্যাকেট, যার থেকে তখনও গরম ভাপ বেরোচ্ছে, সেটাও নষ্ট হবে। অগত্যা স্টেশন লাগোয়া সাইকেল গ্যারেজের শেডের তলাতেই দাঁড়িয়ে পড়ল অরিত্র। ছুটির দিন, তাই সাইকেল গ্যারেজের বড় গেটটা পুরো বন্ধ। করোগেটেড সিটের ছাদ অনেকটাই বাইরে, প্রায় রাস্তা পর্যন্ত এসেছে। ফলে এইখানে দাঁড়িয়ে বৃষ্টির ছাটের হাত থেকে নিজেকে বাঁচানো যাবে, তাই ভেবেই এর তলায় দাঁড়িয়েছিল অরিত্র। একটা রিক্সা অবধি আসছে না যে তাকে বলে কয়ে বাড়ি অবধি যাবে। কতক্ষণেরই বা পথ? রিক্সাতে মেরে কেটে 5 মিনিট লাগবে পাড়ায় ঢুকতে। সেটুকু পথ যেতে না পেরে নিজের হঠাৎ পুরনো দিনে ফিরে যাবার তীব্র আকাঙ্ক্ষা, না মধুরার বাক্যবান। কাকে এই অহেতুক ঝামেলার জন্য দোষী করবে, এটা যখন ভেবে পাচ্ছে না সে, ঠিক তখনই একজন মহিলাকে দেখল ছাতা হাতে এগিয়ে আসছে স্টেশন রোড ধরে। অসম্ভব ধীর গতি, চলার গতিতে শাড়িতে যতটা সম্ভব জলের ছিটে কম লাগে তার জন্য সাবধানী ছন্দ। সন্ধে হয়ে গেছে, স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠেছে, তবুও বৃষ্টির তেজে চারদিকে কেমন যেন একটা ধোয়া ধোয়া ভাব। কাছে আসতেই তাকে একবারে চিনল অরিত্র, অলি। আগের মতো বুক কাঁপল না ঠিকই, কিন্তু বুকের ভেতর একটা হিমেল বাতাস যেন বয়ে গেল এই আশার সন্ধ্যাতেও। ভেবেছিল পাশ কাটিয়ে চলে যাবে সে, কিন্তু তাকে ভীষণ অবাক করে সামনে এসে দাঁড়িয়ে পড়ল অলি। কি গো, এরকম ভাবে ভিজছ? ছাতা নিয়ে বেরোনি? অবাক হবার পালা অরিত্রর। কি কারণে সে তার বাপের বাড়িতে আবার ফিরে এসেছে তা জানে না অরিত্র, কিন্তু শুনেছে, রাস্তায় দেখেছেও 2-1 দিন। এমনিতেই খুব একটা কথা কোনোদিনই ছিল না, ওই হাই হ্যালো এই অবধি। তাও দিদির খুব ন্যাওটা ছিল, বাড়িতে আসতো তাই। সেই কথাটুকু অনেকদিন আগে থেকে বন্ধ হয়ে গিয়েছিল। বিয়ে হয়ে যাবার পরে তো দেখাটাও বন্ধ, তাই প্রায় 2 দশক পরে অলিকে পাড়াতেই তাদের বাড়িতে ফিরে আসতে দেখে এবং এখানেই থাকার খবর পেয়ে অবাক হলেও কৌতূহল দেখায়নি অরিত্র। কথার তো প্রশ্নই নেই, খুব ঘনিষ্ঠ ছাড়া মহিলাদের সাথে আগ বাড়িয়ে কথা বলার ব্যাপারে অরিত্র আজও একই রকম অস্বচ্ছন্দ। তাই আজ হঠাৎ এই অঝোর বর্ষার দিনে শুনশান রাস্তায় ওকে তার সামনে দাঁড়িয়ে পড়ে আবার সে পরম মমতা মাখার স্বরে কথা বলতে দেখে কি বলে উঠবে ভেবেই পাচ্ছিল না অরিত্র। হাতে রোলের প্যাকেটের দিকে খেয়াল যায় অলির, বলে ওঠে, ও বৃষ্টির দিনে বউ রোল খাবার আবদার করেছে বুঝি? কথার ভাজে শ্লেষ না ঠাট্টা তা না বুঝেই জবাব দেয় অরিত্র, না মেয়ে। কত বড় হলো গো? একবার সে পুজোর সময় মণ্ডপে দেখেছিলাম, কতদিন আগে। অনেক বড় হয়ে গেছে এখন না গো? তারপরে কি মনে পড়েছে, এই মনে করে আবার বলে, তুমি কতক্ষণ দাঁড়াবে এখানে? বৃষ্টি থামবে বলে তো মনে হচ্ছে না। রোল যে ঠান্ডা হয়ে যাবে, খাওয়া যাবে কি এরপর আর? না, দেখি একটা রিক্সা পেলেই। একটাও নেই। আমি তো অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থেকে একটাও রিক্সা না পেয়ে ছাতা মাথায় হাঁটা দিলাম। এসো এসো, হেঁটেই চলে যাই, ভয় নেই, এসো। অলির মুখে ভয় নেই শুনে লজ্জাই পায় অরিত্র। তাড়াতাড়ি বলে ওঠে, না না, ভয় পাবো কেন? কিন্তু এইটুকু ছাতাতে কেউ বৃষ্টি থেকে বাঁচবো না, মাথাটুকু তো বাঁচবে, এসো। ডান হাতে ছাতাটা ধরেছিল অলি, রোলের প্যাকেটটা বাঁ হাতে নিয়ে ডান হাতে ছাতার হাতলটা ধরে অরিত্র। অলির হাতের ঠিক উপরে সামান্য তফাতে। আমি ভয় পাই না অলি, শুধু। একটা কথাই যেন পরিবেশটা এক ঝটকায় পাল্টে দিল। অবাক চোখে তাকায় অলি পাশ ফিরে, অবাক দেখে অরিত্র। একই রকম চোখ ওর আজও টানা টানা, কপালের উপর কোঁকড়ানো চুলের 2-1টা নেমে এসেছে,
ছাতার তলাতে তাকে আশ্রয় দেবার সময়ে কয়েক ফোঁটা জল পড়েছিল, সেগুলো মুক্তোর মতো ঝুলছে তার শেষ বিন্দু থেকে। এখন সেই রকমই সুন্দর অলি, শুধুমাত্র চোখে মনে হয় বেশ ক্লান্তি। আমিও ভুল করেছিলাম, বয়স কম তো, তাই হয়তো ধৈর্য ধরতে শিখিনি তখনও। দুজনেই যেন একসাথে ফিরে যায় 2 দশক অতিক্রম করে এক বিজয়া দশমীর রাতে। অরিত্র ছিল এই মফস্বলে নামকরা ফুটবল প্লেয়ার। আশেপাশে টুর্নামেন্ট হলেই ডাক পড়ত তার। 5'11" হাইট, পেটানো শ্যামলা চেহারায় মিশেছিল বেপরোয়া এক ভাব। পাড়ার পুজো কমিটির সেক্রেটারি, তৎকালীন পাড়ার একজন হর্তাকর্তা অলোক সরকারের মেয়ে অলি। সুন্দরী তো বটেই, যা ছিল তার আরও আকর্ষণের কারণ তা হলো ওর চোখ। 5 ফুট 7 উচ্চতা, গড়পড়তা বাঙালি মেয়ের তুলনায় যথেষ্টই বেশি। ওই উচ্চতার সাথে ওই প্রতিমার মতো চোখ। আশেপাশের পাড়ার সমবয়সী ছেলে ছোকরাদের হৃদয় বেদনার কারণ ছিল সে। বন্ধু মহলে আলোচনায় তাই অলির নাম উঠতই। আর ঠিক এটাই ছিল অরিত্রর ওকে এড়িয়ে যাবার মূল কারণ। সুন্দরী সে, সারা শহরের আপামর যুবক দলের হার্ট থ্রবকে তার দেখতে খারাপ লাগার কথা নয়, কিন্তু তার কথা আলোচনা হবে কেন আড্ডায়? এর পেছনে আমি সুন্দরী মার্কা না কচু ভাব না থাকলে? বোধহয় এটাই ছিল মনের মাঝে অবচেতনে সাজিয়ে রাখা যুক্তি। তাই পাড়ার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা সামাজিক অনুষ্ঠানে অলিকে এড়িয়ে যাওয়াটাই ছিল অরিত্রর স্বাভাবিক আচরণ। এই এড়িয়ে যাওয়াতে যেন ওকে বুঝিয়ে দিতে চাওয়া যে সারা শহর তোমার রূপে মুগ্ধ হতে পারে, আমি অরিত্র সান্যাল ওই রূপে পাগল হই না। যেন ওই রূপের জন্য সে দায়ী। পাড়ার ছেলেরা ওকে নিয়ে আলোচনা করবে, এতেও যেন ওর দোষ। কিন্তু প্রেমে বোধহয় এমনও হয়, যার জন্য সবাই পাগল সে তাদের দিকে মুখ ফিরিয়েও তাকায় না। আর তাকে যে উপেক্ষা করে মনে মনে তার প্রতি কেমন যেন একটা দুর্বলতা তৈরি হয়ে যায়। অলিরও হলো তাই। অরিত্রকে মন দিয়ে ফেলেছিল সে। অপর প্রান্ত থেকে কোনো ইঙ্গিত না পেয়েও অরিত্র দিদি বাবলি এটা আন্দাজ করতে পেরেছিল হয়তো। বাবলির থেকে 4-5 ক্লাস নিচে পড়া অলিকে খুব স্নেহ করত যে সে, কিন্তু ভাইয়ের সাথেও তার সম্পর্ক এতটা সাবলীল নয় যে ছোট ভগিনী সমা অলিকে নিয়ে নিজের ভাইয়ের সাথে অকপট ভালো লাগা কিংবা ভালোবাসার কথা আলোচনা করা যায়। তাই সব জেনেও কিছু বলতে পারেনি বাবলি তার ভাইকে। অলিরও বোধহয় একটু আত্মশ্লাঘাতে বাজছিল কোথাও। আমি অলি, দেখি আমাকে কি করে চাইতে না পারে, ভাবটা বোধহয় এমন। পাড়ার পুজো, লরিতে করে ঠাকুর নিয়ে যাওয়া হবে প্রতিমা নিরঞ্জনের জন্য। ছেলেরা সব নাচতে নাচতে আর পাড়ার মেয়েরা তাদের সামনে আর পেছনে। কেউ কেউ ঠাকুরের পাশে লরিতে, অলি লরিতে ছিল না। আশেপাশের পাড়ার সবাই জানতো ওকে ওর নাচের জন্য, সেও নাচবেই ঢাকের বোলের সঙ্গে। রথতলা চৌমাথা অবধি এই নাচানাচি, তারপরে লরির সাথে যাবে শুধু যারা নিরঞ্জন করবে তারা। রথতলা চৌমাথা ছাড়িয়ে লরি পৌঁছে গেছিল গঙ্গার ঘাট। নাচানাচি আর মদ্যপানের ঘোরে সবাই এদিক ওদিক ছিটকে গেছে। ওই সময় এই দশমীর দিনেই একটু আধটু কারণ বাড়ি সেবন স্বীকৃত ছিল। আজকের মতো আধুনিক, অন্তত মদ্যপানের ক্ষেত্রে হয়ে ওঠেনি তখন বাঙালি। ওদের পাড়া ঠাকুরের লাইন কমপক্ষে 15টা ঠাকুরের পেছনে। এই সময় নামলো বৃষ্টি, ঠিক আজকের মতো। লরির উপর কেউ নেই, ঠাকুর ভিজে যাবে যে, এই চিন্তাতে অরিত্র লাফ দিয়ে উঠে ঠাকুরের মাথা ঢাকতে ব্যস্ত হলো। যখন দুর্গার মাথার পেছন দিকে থেকে লরির সামনের কেবিনের মাথা থেকে টেনে আনা ত্রিপল দিয়ে কোনো ক্রমে সে প্রতিমাগুলোকে বৃষ্টির জল থেকে বাঁচাবার বন্দোবস্ত করে ফেলেছে, ঠিক এমন সময় চোখে পড়ল লরির পেছনের খোলা ডালার ঠিক পাশে নিচে রাস্তায় দাঁড়িয়ে ভিজছে অলি। আশেপাশে চেনা কেউ নেই। অবাক অরিত্র। মেয়েদের তো রথিলাল থেকে ফেরত যাবার কথা, অলি যায়নি। লরির উপরে ঠাকুরের মাথা ঢাকা একটাই ত্রিপল। বন্ধু বান্ধবরা যাদের সঙ্গে এসেছিল অলি নির্ঘাত যে যার মতো শেড খুঁজে নিয়েছে হয়তো। একা পড়ে গেছে ও। যতই তাকে পাত্তা না দিক, এইরকম ভাবে ঝুপসে একজন ভিজবে আর অরিত্র চুপ করে দাঁড়িয়ে থাকবে, হয় নাকি? ওখানে দাঁড়িয়ে ভিজছ কেন? বেশ কড়া স্বরেই বলে অরিত্র। বেশ করেছি, তোমার কি? অলিও বেশ ঝাঁঝিয়েই উত্তর দেয়। এসো উপরে এসো,
বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, এসো। বেশ ধমকের সুরে বলে নিজের হাতটা বাড়িয়ে দেয় সে নিচে দাঁড়িয়ে থাকা অলির দিকে। হাতটা ধরে না অলি, সেও লম্বা। লরির পাটাতনে হাতের ভর দিয়ে অবলীলায় উঠে আসে সে লরির উপরে। ঠাকুরের পেছনে শেডের তলায় দাঁড়াও, যেন নির্দেশ দেয় অরিত্র। প্রতিবাদ করে না অলি। পুরো লরিতে কেউ নেই। মা দুর্গার মুখ লরির পেছন দিক করা। দশমীর প্রতিমা বরণের চিহ্নগুলো তখনও টাটকা। মাথার ত্রিপলের ছাউনি। মা দুর্গার ছেলেমেয়েরা দুই ধারে মুখোমুখি দাঁড়িয়ে। বৃষ্টির ছাট আসছে তাদের দিকেও। পাশে একটা বড় ঝুড়িতে পুজোর ফুল ও সামগ্রী। এদের সবাইকে সামলে প্রতিমা ঠিক পেছনে এসে দাঁড়ালো অলি, হেলান দিয়ে রাখা কলা বউয়ের পাশে। অরিত্র পাশেই একটু তফাতে। মাথা মুছে নাও বলেই জিন্স থেকে রুমাল বের করে এগিয়ে দেয় অরিত্র। কেন সে রুমাল বাড়িয়েছিল আজও জানে না সে। গঙ্গার ধারে নিয়ন আলো ত্রিপলের ফাঁক দিয়ে এসে পড়েছিল পরীর মতো ওই মুখে। কোকড়ানো চুল দিয়ে জল পড়ছে টুপটুপ করে। এমনকি হালকা অবতলে বাঁকানো চোখের ঘন পাতার মাথাতেও ছিল সেই মুক্তোর মতন জলবিন্দু। মোহময়ী নারীকে সামনে একলাই বৃষ্টিধারার মাঝে পেয়ে কি তার মনটা মুহূর্তের জন্য দ্রব হয়েছিল? জানে না অরিত্র। একটাও কথা বলেনি অলি। বাড়ানো রুমাল দিয়ে মাথা মুছে মুখের জল মুছে আবার ফেরত দিয়েছিল তাকে। অনেকক্ষণ কারো কোনো কথা নেই, বৃষ্টি থামারও লক্ষণ নেই। হঠাৎই প্রতিমার বাঁশের কাঠামোর দিকে পিঠ লাগিয়ে অরিত্রর দিকে ঘুরে দাঁড়ায় অলি। অরিত্র ভেজা পাঞ্জাবির বুকের কাছটা খামছে ধরে দুহাত দিয়ে। সরাসরি তাকায় ওর চোখের দিকে। ঘন স্বরে বলে ওঠে, এতই খারাপ আমি? একটুও ভালোবাসো না আমাকে? অবাক হয়ে যায় অরিত্র, কিছুটা কিংকর্তব্য বিমূঢ়। পরীর মতো এক নারী তার বুকের কাছে, তার নিঃশ্বাসের শব্দ হয়তো শুনতে পারবে সে। সেই নারী তাকে ভালোবাসার কথা বলছে। জীবনেই প্রথম। কেমন যেন গুটিয়ে যায় অরিত্র। অনেকক্ষণ কিছু বলে না। অলি এক দৃষ্টে তাকিয়ে আছে তার চোখের দিকে। সময় বয়ে যায়। অলি অসহিষ্ণু। আবার বলে, একটুও বোঝো না তুমি? একটুও ভালোবাসো না? বলো। যাকে সবাই নিজের করে পেতে চায়, যার নাম পাড়ার ছেলেদের ঠেকে আলোচনা হয়, তাকে আমি ভালোবাসতে পারি না। শান্ত স্বরে কেটে কেটে বলে ওঠে অরিত্র। অবাক হয়ে তাকায় অলি। কেউ আমাকে তাদের আলোচনায় রাস্তায় নামিয়ে আনলেও আমার দোষ? আর আমি যে তোমাকে? পুরো কথা বলতে পারে না অলি। কণ্ঠরুদ্ধ হয়ে আসে। যার একটা চাহনিতে অনেকের বুক কেঁপে ওঠে, যে রাস্তায় বেরোলে ঠাড়ে ঠোরে কিংবা সরাসরি অনেক ছেলে প্রণয়ের প্রস্তাব নিয়ে আসে, সেই অলিকে একজন ঋজু পুরুষ তার বক্ষ লগ্ন হয়ে মুখের উপরে ভালোবাসতে পারি না বলছে। নিজেকে কেমন যেন হীন মনে হয়। যৌবনা মন একটু কি নিজেকে ক্ষুদ্র মনে হয় না? কি জানি। তবু এই পরোক্ষ প্রত্যাখ্যানের সামনে দাঁড়িয়েও ভেঙে পড়ে না অলি। সেও মুখ নামিয়ে আনে। অরিত্র বুকের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, জীবনে প্রথম আমি কাউকে চাইলাম। সব দ্বিধা সরিয়ে বললাম ভালোবাসি। কিন্তু কথা বলতে পারে না অরিত্র। তার বুকটা উথাল পাথাল করছে। অলিকে কাছে টেনে নিতে ইচ্ছে করছে, কিন্তু কিসের দ্বিধা যেন তাকে স্থবির করে রেখেছে। এই অপরূপা নারী তাকে চায়, এটা জেনে তো তার সুখের সাগরে ভেসে যাবার কথা। তবু সে পারছে না। কেন এমন হয়? হঠাৎই চকিতে অরিত্রর গলা জড়িয়ে মুখ তুলে তার ঠোঁটে ঠোঁট রাখে অলি। জীবনেই প্রথম কোনো নারীর ঠোঁটের স্পর্শ পায়ও। কিছুটা কি দ্বিধা, নাকি সংশয়, নাকি বন্ধু মহলের আলোচনায় শোনা অলির সম্বন্ধে অনেক কথা? কিসের জন্য অরিত্র সেই ঠোঁটের ছোঁয়াতেও নিজেকে মেলে ধরতে পারে না? অপর প্রান্ত থেকে এই কিঞ্চিত অপ্রত্যাশিত সমর্পণেও সাড়া না পেয়ে ঠোঁট নামিয়ে আনে অলি। মাথা নিচু করে আর একটু দূরে সরে আসে। প্রতিমার আড়াল থেকে বেরিয়ে সামনে চলে যাবার আগে শুধু বলে যায়, আমি যে এতটা নীচ তোমার কাছে আমি জানতাম না। চাইব না তোমাকে কোনো দিন চাইব না। অরিত্র কিছু বোঝার আগেই ত্রিপলের আচ্ছাদন থেকে বেরিয়ে যায় অলি। আস্তে লাফিয়ে নামে লরি থেকে। বৃষ্টি তখন অনেকটা ধরে এসেছে। ভুল আমি করেছিলাম অলি। কারো ভালোবাসাকে না বুঝেই পায়ে ঠোকরানোর প্রতিদান জীবন আমাকে দিয়ে দিয়েছে। প্রেমহীন দম বন্ধ জীবনের অভিশাপ বয়ে বেড়াচ্ছি আমি।
মৃত্যুর আগ পর্যন্ত এই দমবন্ধ জীবন টেনে যেতে হবে আমাকে। ভালোবাসা নেই জীবনে না অরিত্রদা? ভালোবাসা পাবার ভাগ্য করতে হয় জানো। একদিন অকুণ্ঠ ভালোবাসা আমার দরজায় কড়া নেড়ে চলে গেছে, আমি সারা দিনই তার শাস্তি পাবো না বলো? কেউ কোনো কথা বলে না, বৃষ্টি পড়েই চলে। অরিত্র আবার বলে, তোমার ডাকে সারা দিনই আমি। ঠিক, আমি বুঝিনি তোমার ভালোবাসার পবিত্রতাকে, কিন্তু যখন খুব তাড়াতাড়ি তোমার বিয়ে হয়ে গেল, বুকে কোথায় যেন একটা কষ্ট দলা পাকিয়ে উঠল। বৈবাহিক জীবনে যখন প্রেমহীন একটা দায়ের মতো জীবনকে অহরহ বয়ে বেড়াতাম, তখন বুকটা হুহু করে উঠত একটু ভালোবাসা পাবার জন্য। খুব অসুখ, তাই না অরিত্রদা? ভালোবাসা ভীষণ নাজুক অলি, অবহেলা সহ্য করে না, জীবনকে অভিশপ্ত করে যায়। প্রেমহীন জীবনযাপন কি নিদারুণ কষ্টের, তাই সেই জানে যে তা দৈনন্দিন ফেস করছে। একটু থামে অরিত্র, আবার বলে, তুমি হয়তো বুঝবে না এই যন্ত্রণার কথা। মৃদু হাসে অলি। অলক্ষ্যে পড়া দীর্ঘশ্বাসকে আলতো করে সে হাসিতে লুকিয়ে বলে, আসলে কি জানো অরিত্রদা, ভালোবাসা, বিয়ে, এই সম্পর্কগুলো স্বর্গে ঠিক হয়। ভগবান চাননি তোমার জীবনে আমি আসি, তাই তো? অথচ দেখো, জীবনে আর কাউকে তোমার মতো করে ভালোবাসতে পারলাম কই? কথা সরে না অরিত্রর মুখে। কত বন্ধুর প্রেম করে করা বিবাহিত জীবন বিস্ময় হয়ে যেতে দেখেছে সে, আর তার জীবনে ভালোবাসা দোরগোড়ায় এসে চলে গেছে। কোনো এক ঠুনকো দুর্বোধ্য কারণে সে সাড়া দেয়নি। 1 বছরের মধ্যে বিয়ে হয়ে গেছিল অলির, রায়পুর প্রবাসী এক বাঙালি ডাক্তারের সাথে। মনে হয় ইচ্ছে করে এই দূরে চলে যাওয়াকে মেনে নিয়েছিল সে। এখন তো শুনছে সে শ্বশুর বাড়ি ছেড়ে তার বাবার বাড়িতে এসে আছে। কারণটা কি সে জানে না, জানতে চায়ও না। অলিও সুখী হয়নি জীবনে, এটা বুঝতে বিরাট বড় মনস্তত্ত্ববিদ হবার দরকার নেই। সেও খেলার সূত্রে পাওয়া রেলের চাকরির পথ ধরে প্রতিষ্ঠিত হতে চেয়েছে জীবনে। হাওড়ার এক বড় রেলের কন্ট্রাক্টরের ছোট মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। মনি এসেছে, অথচ কোনো দিনই তার সাথে মধুরার এই ভালোবাসার সম্পর্ক তৈরি হয়নি। পরিশ্রম বিমুখ, আরাম প্রিয়, স্বার্থান্বেষী ও অসম মানসিক স্তরের এক মহিলার সাথে দাম্পত্য চালিয়ে নিয়ে যাওয়াটা যেন এক দায়। চলছে তাই চলছে, প্রেমহীন। কখন যে অলির হাতের উপর নিজের ডান হাত চলে এসেছে খেয়ালও করেনি অরিত্র। যখন খেয়াল করলো তখন বুঝলো যে শুধু হাতই না, বৃষ্টির ছাড় থেকে বাঁচতে বাঁ হাত দিয়ে সে কখন অলির কোমর জড়িয়ে তাকে আরও কাছে টেনে নিয়েছে। বাধা দেয়নি সে, বরং সেও আরও অরিত্রর বুকের কাছে ঘনিষ্ঠ হয়ে এসেছে। একদিন যে প্রত্যাখ্যানের জন্য নিজের জীবনকে অভিশপ্ত মনে হয়, তার জন্য নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হয়। আজ সেই অতৃপ্ত মন নিয়েই অরিত্র অনুভব করে চলে বুকের কাছে নিবিড় হয়ে থাকা অলিকে। এই যৌবন অতিক্রান্ত প্রায় সময়েও এই নিবিড়ভাবে অলিকে কাছে পাওয়ার মধ্যে শুধু যৌনতার সুখ ছাড়াও আরও কিছু ভালো লাগা মিশে আছে, যা ভাষায় প্রকাশ করা যায় না, বোঝে অরিত্র। একটা কথা বলবো অলি, উত্তর দেবে? কি গো, ভালোবাসো এখনো আমাকে? দাঁড়িয়ে পড়ে অলি, পাশ ফিরে অরিত্রর দিকে তার সেই মায়াবী চোখে তাকায়। তারপর বলে, আমাদের দিন শেষ অরিত্রদা, আমাদের বড় বউ হওয়া কপালে ছিল না, কি করব বলো? জীবনের এই পর্যায়ে এসে আমি এটা বুঝেছি, আমার যা পাওয়ার সেটুকুই পাবো, তার 1 চুল বেশি নয়, 1 চুল কম না। তোমাকে পাওয়া হয়তো অন্য কোনো এক জীবনে, এই জীবনে যত না পাওয়াগুলো আছে একবারে ফিরিয়ে দেবে হয়তো। বলে থামে অলি কিছুক্ষণ। তারপর অরিত্র যে হাতে ছাতা ধরা ছিল তার হাতের উপরেই সেই হাতটা এগিয়ে নিয়ে এসে তাতে আলতো ঠোঁট ছোঁয়ায়। কেঁপে ওঠে অরিত্র। কেউ কোনো কথা বলে না। তোমার বাড়ি পৌঁছে গেলাম অরিত্রদা, দেখো রোলগুলো বোধহয় একদম ঠান্ডা হয়ে গেল। বৌদিকে বলো ওভেনে গরম করে দিতে। মেয়েকে অনেক ভালোবাসা দিও, আর একদিন ওদের নিয়ে এসো আমাদের বাড়ি। মাকে নিয়ে একলাই থাকি তো এখন এখানে, এসো কিন্তু। অরিত্রকে সিঁড়ির শেড অবধি ছেড়ে দিয়ে আস্তে আস্তে নিজের বাড়ির দিকে পা বাড়ায় অলি। দাঁড়িয়ে থাকে অরিত্র একা। যতক্ষণ না অলি চোখের আড়াল হচ্ছে ততক্ষণ
তারপর অলির ছোঁয়াকে মস্তিষ্কের কোষে কোষে ছড়িয়ে দিতে দিতে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে সেই মাঝ বয়সী পুরুষ, চেনা চার দেওয়ালের ঘেরা টোপের দিকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।